আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের নতুন কিছু ইমেইলে। দেখি আজকে আমাদের কাছে কোন লিসেনার ঘটনাটি লিখে পাঠিয়েছেন। আমাদের ভূত স্টোরির প্রথম গল্পদাতা হচ্ছেন আকাশ ভাই। আকাশ ভাই লিখেছেন চাটমোহর উপজেলা সাইকোলা গ্রাম থেকে। আকাশ ভাই আমাদের যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের সেভাবে বলার চেষ্টা করছি। Spirit, be here with me. কে তুমি? আমি আকাশ। ঘটনাটি ঘটে খুব কাছের বন্ধু রফিকুলের সাথে, আর ঘটনাটি একটি বট গাছকে কেন্দ্র করে। রফিকুল আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে লেখার চেষ্টা করেছি। লেখার ভিতর যদি ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সময়টা ছিল 2015 সালের ফেব্রুয়ারি মাস। এই সময়টাতে অনেক বেশি কুয়াশা পড়ে। রফিকুলদের বাড়ির ভেতরে যাওয়ার পথে একটি পুরাতন বটগাছ পড়ে। কয়েক বছর আগে ওখানে 100 বছরের পুরানো একটি বটগাছ ছিল। গাছটি এলাকার লোকজন কেটে ওখানে আরেকটি বটগাছ লাগিয়ে দিয়েছে। এটাই এখন অনেক বড় হয়ে গেছে। যেদিনের ঘটনা সেদিন রফিকুল বন্ধুদের সাথে আড্ডা দিতে বাজারে যায়। আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। রাত তখন আনুমানিক 11:10। শীতের রাত হওয়াতে কোনো ভ্যান রিক্সা ছিল না, আর সে রাতে প্রচুর কুয়াশা পড়েছিল। তো কোনো রিক্সা না পাওয়াতে রফিকুল হেঁটে বাড়ির পথে রওনা হলো। ওর সাথে কেউই ছিল না। রফিকুল একাই হাঁটছিল। শীতের রাত হওয়ায় রাস্তা একদম ফাঁকা ছিল, আর গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রফিকুল যখন বটগাছটার নিচে আসলো তখন ওর মনে হলো কেউ ওর মুখে টর্চ লাইটের আলো ধরেছে, আর সেই আলোটা আসছে বটগাছের উপর থেকে। রফিকুল ভাবলো কেউ মজা করে রাতে গাছে উঠে বসে আছে। গাছে কে আছে সেটা দেখার জন্য ও দাঁড়িয়ে পড়লো। আলোটা ধীরে ধীরে ওর মুখ থেকে গা বেয়ে নিচে নামতে লাগলো। ঠিক তখন ও পায়ের ঠান্ডা কিছু স্পর্শ অনুভব করলো। ওর পায়ের দিকে তাকাতেই যা দেখতে পেল তার জন্য ও প্রস্তুত ছিল না। একটা মেয়ের লাশ, যার পরনে ছিল সাদা কাপড়, মুখটা খোলা ছিল। মুখের দিকে তাকাতেই তার শরীর ভারী হয়ে গেল, কারণ মেয়েটির মুখ ছিল একদম সাদা। কে তুমি? আর ভয়ঙ্কর। মেয়েটা ওর পা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ও অনেক চেষ্টা করেও পা ছাড়াতে পারছে না। ওর কাছে ওর শরীরটা মনে হলো কয়েক গুণ ভারী হয়ে গেছে। কিছুতেই পা ছাড়তে পারছে না। ও অনেক সাহস ছিল। পা ছাড়াতে ব্যর্থ হয়ে অনেকক্ষণ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকলো। কোনো কিছুই যেন মাথায় আসছে না। হঠাৎ রফিকুল আয়াতুল কুরসির কথা মনে পড়ে। সে পড়তে থাকলো। পড়তে পড়তে রফিকুলের মনে হয় পাটা একটু ঢিলা হয়ে লাগছে। কোনো মতে পাটা ছাড়িয়ে এক দৌড়ে বাড়িতে চলে আসলো, কিন্তু বাড়িতে গালি শোনার ভয়ে আজও বাড়ির কাউকে এই কথা বলেনি। Spirit, be here with me. কে তুমি? আমার কাছে অনেক গল্প আছে। ভূত এফএম শুনতে আমার খুবই ভালো লাগে, তাই একটা ঘটনা লিখে পাঠিয়ে দিলাম। অন্য আরেক সময় নতুন আরেকটি গল্প লিখে পাঠিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আকাশের সাথে যে ঘটনাটি ঘটেছে আপনি একটু সেখানে নিজেকে দাঁড় করিয়ে দেখুন। আকাশ কতটা সাহস নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। নিজের সমস্যার কারণে আমি নাম এবং আমার ঠিকানাটি প্রকাশ করছি না। ঘটনাটি পড়ে যদি ভালো লাগে তাহলে দর্শক শ্রোতাদের শোনাবেন। Spirit, be here with me. কে তুমি?
গাড়ি থেকে যখন এই স্টেশনে নামি, রাত তখন 1টা। যাত্রীদের স্টেশনে নামিয়ে দিয়ে রেলগাড়িটি আবার চলতে লাগলো। সঙ্গে থাকা ব্যাগটা কাঁধে ঝুলিয়ে স্টেশন মাস্টারের রুমের দিকে গেলাম। ভেতরে ঢুকতে দেখি সেখানে একজন লোক বসে আছে। উনি হয়তো স্টেশন মাস্টার। তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এখান থেকে রসুলপুর কত দূর? তিনি উত্তর দিলেন, এখান থেকে রসুলপুর 6 কিলোমিটার রাস্তা, কিন্তু এত রাতে এখান থেকে রসুলপুর যাওয়ার জন্য কোনো ভ্যান পাওয়া যাবে না, তাই রাতটা কষ্ট করে এখানে কাটাতে। তার সাথে কথা শেষ করে ওই রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে এসে দেখি চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা, কোনো মানুষজনই নেই। পাশে যাত্রীদের ওয়েটিং রুম, সেখানে গিয়ে একটি চেয়ারে বসলাম। তারপরে চিন্তা করলাম কোনো মতে আজ রাতটা এখানে কাটিয়ে কাল সকালের দিকে রসুলপুরের উদ্দেশ্যে রওনা দেব। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30 বেজে গেছে। চোখে একটু একটু ঘুম ঘুম ভাব, তাই চোখ বন্ধ করে বসে রইলাম। হঠাৎ এমন সময় একজন লোক এসে উপস্থিত। এসে বলে, স্যার কই যাবেন? রসুলপুর যাব। কিন্তু তুমি কে? আমার নাম মতি, এই এলাকায় ভ্যান গাড়ি চালায়। ও তাই নাকি? আচ্ছা তুমি কি রসুলপুরে যাবে? যাবো স্যার, চলেন। মনে মনে চিন্তা করলাম, কষ্ট করে স্টেশনে রাত কাটার চেয়ে গন্তব্যে চলে যাওয়া ভালো। তাই ব্যাগটা হাতে নিয়ে বলি, চলো মতি। হাঁটতে হাঁটতে মতির ভ্যানের গাড়ির সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি একজন লোক আগে থেকে ভ্যানের উপর বসে আছে। লোকটি সমস্ত শরীর চাদর দিয়ে ঢেকে রেখেছে, চেহারাটা পর্যন্ত ভালো করে দেখা যাচ্ছে না। আমি কোনো কথা না বলে লোকটার পাশে গিয়ে বসলাম। তারপরে মতি ভ্যান গাড়িটি চালাতে শুরু করে। কিছু দূর আসার পরে আমরা একটি মাটির রাস্তা উঠলাম। সে রাস্তার দুপাশে ছিল বিস্তৃত ধান ক্ষেত। যত দূরে চোখ যায় শুধু হলুদ পাকা ধানের হাসি। মাঝে মাঝে রাস্তার দুই পাশে হালকা কিছু গাছ দেখা যাচ্ছে। আর খরা মৌসুমের চাষাবাদের জন্য এক পাশে একটি খাল খনন করা আছে। আকাশে হালকা চাঁদের আলো, তারপরেও চারপাশটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। আশেপাশে কোনো জনবসতি নেই, তাই চারিদিকে শুধু ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে দূর থেকে একটি খেকো শিয়াল ডাক কানে ভেসে আসছে। কার্তিক মাসের শেষের দিকে, তাই হালকা একটু শীত পড়েছে। মাঝে মাঝে হিমেল হাওয়ার শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে, তাই ব্যাগ থেকে জ্যাকেট নিয়ে গায়ে জড়িয়ে নিলাম। একটু পরে মতি জিজ্ঞাসা করে, স্যার রসুলপুর আপনার কে থাকে? রসুলপুর আমার এক বন্ধুর বাড়ি। কিছুদিন পরে তার বড় ভাইয়ের বিয়ে, তাই যাচ্ছি। ও আচ্ছা। মাঝপথে আসার পরে মতি বলে, স্যার আপনারা বসেন, আমি একটু আসি। বুঝতে পারলাম সে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাচ্ছে। মতি পিছনের দিকে একটু দূরে গিয়ে রাস্তা থেকে নিচে নেমে গেল। তাকে আর দেখা যাচ্ছে না। কিছুক্ষণ বসে থেকে আমার কোমর ব্যথা হয়ে গেছে, তাই ভ্যান গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে হাঁটাচলা করা শুরু করলাম। অনেক সময় হয়ে গেছে, কিন্তু মতি এখনও ফিরে আসছে না। আমি তখন তার নাম ধরে ডাকতে এসেছিলাম, কিন্তু উত্তর পেলাম না। আমার মাঝে কেমন একটা টেনশন কাজ করছে। কিন্তু আমার পাশে বসা লোকটি কোনো সাড়া শব্দ নেই, চুপচাপ বসে আছে। ব্যাগ থেকে তখন টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে ওই দিকে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। আস্তে আস্তে আরও একটু সামনে গেলাম। হঠাৎ লক্ষ্য করলাম খালের পাশে কার যেন লাশ পড়ে আছে। কাছে গিয়ে দেখি এটি মতির লাশ। কে যেন তাকে গলা কেটে হত্যা করেছে, আর তার রক্ত গড়িয়ে খালের জলে মিশে সেটিও লাল হয়ে গেছে। এমন সময় লক্ষ্য করলাম ধান ক্ষেতের মাঝখান থেকে কিছু একটা শব্দ হচ্ছে। এক সময় শব্দের তীব্রতা বাড়তে থাকে। বুঝতে পারলাম ধান ক্ষেতের ভেতর দিয়ে কিছু একটা এদিকে আসছে। ভয়ে তখন দৌড় দিয়ে ভ্যান গাড়ির সামনে চলে আসি, কিন্তু এখানে এসে দেখি চাদর গায়ে দেওয়া সেই লোকটা নেই। আমি চারপাশ ভালো করে দেখলাম, কিন্তু কোথাও লোকটিকে দেখতে পেলাম না। হঠাৎ লক্ষ্য করলাম দূর থেকে কতগুলো কুকুর শব্দ করতে করতে এদিকে ছুটে আসছে। কুকুরগুলো দেখে আমি দ্রুত ভ্যানের উপর উঠে পড়লাম। কুকুরগুলো ভ্যান গাড়ির সামনে এসে কান্নার সুরে ডাকতে শুরু করে। মনে হচ্ছে কুকুরগুলো কিছু একটা দেখে ভয় পেয়েছে, তাই ওই দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এমন সময় খেয়াল করলাম ওই দিকে নিচ থেকে কেউ একজন রাস্তার উপরে উঠছে। হাতে থাকা টর্চ লাইটটি সেদিকে ধরলাম। দেখি রাস্তার উপর
দেখি রাস্তার উপর এক মধ্যবয়সী মানুষ দাঁড়িয়ে আছে, মুখে আর পোশাকে রক্ত মাখা দাগ, চোখ যেন জল করছে আর এক দৃষ্টিতে এদিকে তাকিয়ে আছে। লোকটিকে দেখে কুকুরগুলো ভয়ে সামনের দিকে দৌড় দিল। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। চিন্তা করলাম, ভাগ্য যা থাকে থাকুক, ব্যাগটা নিয়ে সামনের দিকে দৌড় দেবো। তাই ব্যাগটি হাতে নিয়ে দিলাম একটা দৌড়। কিছু দূর আসার পরে খেয়াল করলাম সামনের দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে। দ্রুত তার কাছে গেলাম। কাছে গিয়ে দেখি এটি ভ্যানের সেই চাদর গায়ে দেওয়া লোকটি। তাকে দেখে মনে কিছুটা সাহস পেলাম। লোকটিকে বললাম, ভাই আপনি হেঁটে চলে আসছেন, ওইদিকে কে যেন মতির ড্রাইভারকে খুন করেছে। লোকটি গম্ভীর গলায় উত্তর দিল, তাই নাকি? এই প্রথম আমি লোকটির গলার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু আওয়াজটি আমার কাছে অতি পরিচিত মনে হচ্ছে। মনের মাঝে কেমন একটা খটকা লাগে। তাই লোকটিকে বলি, ভাই আপনি চাদর দিয়ে এভাবে মুখ ঢেকে রেখেছেন কেন? আপনি কি আপনার চেহারাটা দেখাবেন? আমার কথা শেষ হওয়ার পরে লোকটি তার মুখ থেকে চাদর সরালেন। চেহারাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? একটু আগে মারা যাওয়া লোকটি জিন্দা হলো কিভাবে? আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হচ্ছিল না। এক সময় মনে হচ্ছে শরীর দুর্বল হয়ে আসছে আর আমি জ্ঞান হারাতে যাচ্ছি। তারপরে আর কিছু মনে নেই। হুঁশ আসার পরে দেখি আমার বন্ধুসহ তার পরিবারের লোকজন আমার চারপাশে বসে আছে আর কে যেন আমার মাথায় পানি ঢালছে। আপনি একটু নিজেকে গল্পের ভাইটির মতো রাতের অন্ধকারে কোনো স্থান থেকে আসেন, হঠাৎ যদি আপনার সাথে এমনটা ঘটে, আপনি তখন কি করবেন? Spirit, be here with me. কে তুমি? আসলে ভূতের এফএম মানে নিজেকে ওই স্থানটায় দাঁড় করিয়ে ভাবা। নিজেকে যতটা ঘটনাস্থলে দাঁড় করিয়ে ভাববেন, ততটা ভালো লাগবে ভূত এফএম শুনতে। চলুন তাহলে আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। কি আছে আমাদের পরবর্তী ঘটনায়? কে তুমি? আমি রহমান মোল্লা, গাজীপুর জেলা থেকে। ঘটনাটি আমার নিজের সাথে ঘটেছে এবং এটি বাস্তব। এটা কোনো কাল্পনিক না। এমন ধরনের ঘটনা যার সাথে ঘটে শুধু সেই বোঝে, আর বাকিরা সবাই শুধু উপহাস করে। আমি ভূত এফএম এ গল্প লিখবো করে আর লেখা হয়নি। কাজের ফাঁকে একটু সময় বের করে ঘটনাটি লিখে দিলাম। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে দর্শক শ্রোতাদের পড়ে শোনাবেন। Spirit, be here with me. কে তুমি? ঘটনাটি ঘটে যখন আমি 10ম শ্রেণীতে পড়ি। বর্তমানে আমি একটা কোম্পানিতে চাকরি করি। চাকরির সূত্রে আমি ঢাকা বসবাস করছি। লেখার ভিতর যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেদিন রাতে আমাদের বাড়িতে অনেক মেহমান আসছিল। সবার সাথে গল্প করতে করতে রাত তখন 12:30। যার যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। চোখের পাতা আস্তে আস্তে বুজে আসলো। কখন ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। হঠাৎ মোবাইলের রিংটোন বেজে উঠল। মোবাইলের রিংয়ের সাউন্ড শুনে ঘুম ভেঙে গেল। মোবাইলের স্ক্রিনে টাচ করতে দেখি 3টা বাজে। একটা বিড়াল ম্যাও ম্যাও করে ডেকে উঠল। আমি আমার রুমের লাইটটা অন করে কিছুই দেখতে পেলাম না। পরে আমার চোখটা যায় জানালার দিকে। দেখি 2 রঙের 2টা গরু মাথা দিয়ে কুতাকুতি করছে। আমি জানালার কাছে গিয়ে যখন দেখি, আমি তখন অবাক হয়ে যাই। দেখি গরু দুইটার পা নেই। একটা কালো এবং আর একটা সাদা। আমি কাউকে ডাক দিব এটা মনে করে আবার কাউকে ডাক দিলাম না। ভাবলাম এত রাতে কাউকে ডাক না দেওয়া ভালো হবে। কিছুক্ষণ পর তাদের মারামারি থেমে গেল।
আমাদের বাড়ির চারিদিকের বর্ণনা দিতে একটু ভুলে গেছি। আমাদের বাড়ির পিছনে একটা পুকুর এবং পুকুরের পাড়ে আছে বাঁশের ঝাড়। আর আমার জানালার বন্ধ করতে হলে বাইরে হাত দিয়ে তারপর বন্ধ করতে হয়। আমার জানালার কপাট বাহির থেকে দেওয়া, তো আমি জানালা বন্ধ করতে বাইরে হাত দিলাম। জানালার কপাট ধরে যখন টান দিব তখন কোনো এক অবয়ব আমার হাত ধরে ফেলেছে। আমার তখন শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। বাড়ির কাউকে তখন ডাক দিব এই জোরটুকু মুখ থেকে পাচ্ছি না। তখন মনে হচ্ছে আমার মুখটা এবং ধীরস্থির হয়ে আছে। ধীরে ধীরে আমার জানালার কপাট থেকে সেই অবয়বের মুখটা বের হলো। আমি দেখে আরও বেশি ভয় পেয়ে গেলাম। অবয়বটা ছিল একজন ফুজুরের মতো। তার মাথায় ছিল সাদা পাগড়ি এবং লম্বা সাদা পাঞ্জাবি, কিন্তু তার মুখ ছিল না, শুধু মুখের আকৃতি হিসেবে ছিল। সে আমাকে কিছু কথা বলল, কথাগুলো আমি শুনলাম, কিন্তু তাকে দেখার পর আমার চোখ দুইটা ভারী হয়ে গেল। সেই অবয়বটা আমাকে বলল আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষের সাথে ভালো ব্যবহার করি। তারপরও আরও কিছু কথা বলেছিল, কিন্তু সেই কথাগুলো শোনার মুহূর্তগুলো ছিল না, কারণ আমি তখন ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফেরার পর নিজেকে আমার খাটের নিচে দেখি। সকাল হলে আমি আমার মাকে ঘটনাগুলো খুলে বলি। আমাদের পাশের গ্রামে একজন ভালো ফুজুর আছে। তিনি সাধারণত জিনে ভূতে ধরলে ছাড়াতে পারেন। বিকেলে আমার মা আমাকে নিয়ে সেই ফুজুরের কাছে নিয়ে গেল। ফুজুরের কাছে সব ঘটনা খুলে বলি। ফুজুর আমার মুখের থেকে সব কথা শুনে বলে, বাবা, তোমাকে একটা ভালো জিনে ধরেছে। সাধারণত বেশিরভাগই খারাপ জিনে আসর করে, তবে তুমি ভয় পেও না, এ তোমাকে কোনো ক্ষতি করবে না। তোমার সাথে সাথে থাকবে এবং তোমার বিভিন্ন উপকার করবে। আমার মা এরপরও ফুজুরকে বলল একটা তাবিজ দেওয়ার কথা। ফুজুর বলল, আমি যদি তাকে এর তাবিজ দেই তাহলে কোনো বড় ক্ষতি হতে পারে। এসব কথা শুনে এরপর আর মা সাহস পায়নি তাবিজ নেওয়ার। আমি এইচএসসি পর্যন্ত সেই অবয়বটাকে দেখেছি। এরপর থেকে আর আমি তাকে দেখিনি। তার কথা মতো আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং সবাইকে নামাজের জন্য দাওয়াত দিই। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া সেদিনের ঘটনা। Spirit, be here with me. কে তুমি? রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য এবং সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। দেখি আমাদের পরবর্তী ঘটনায় কি আছে। সবাই শুনতে থাকুন আমাদের ভূতের স্টোরি। আমি আবির। এখন যে ঘটনাটি শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলির মেম্বারের সাথে ঘটা। আমি তখন ক্লাস 8-এ পড়ি। তখন সালটা ছিল 2008 সাল। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যায়। সব কিছু ভালোভাবে হলেও কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজা উল্টো পড়ানো হয়, মানে যেদিকে পা থাকবে সেদিকে বসানো হয়েছিল মাথা। ভুলভাবে কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়ি, খুলনার খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনী শুরু। Spirit, be here with me. কে তুমি? ওইদিকে রাতেই তার স্বামী টয়লেটে যায় এবং সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। 10 থেকে 15 সেকেন্ডের ভেতর তার বউয়ের গলায় কেউ একজন বলে, মোমটা নাও। সে ভয়ে সেন্সলেস হয়ে যায়। এইভাবেই চলে কিছুদিন, কিন্তু এতে ভয়ে আরও বেড়ে যায়। হুজুর বলে, আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানাজা পড়ান। তখন কেবল 8 দিন সে মারা গেছে। দুপুরে লাশ উঠানোর জন্য গেলে কবরের মাটি উঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তা আর কোনো দিন দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলা হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড় অনেকখানি কাপড় তার মুখের ভেতরে। এরপর তিনি হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দুরুদ পড়ে
কাপড়টা টেনে বের করতে থাকলেন। একসময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়, তারপর কবর দেওয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করেন। একদিন লোকটি বাসায় রাতে একা ছিলেন। পরের দিন সকালে তাকে আর পাওয়া যায়নি। পরে পাওয়া যায় বাসার থেকে 1 কিলোমিটার দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে রাতে তার বউয়ের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে, লোকটা আবার বিয়ে করেছে। সেই কারণে থাপ্পড় দেয়। সেই থাপ্পড়ের দাগটা স্পষ্ট দেখছি আমরা। তার 2 দিন পর লোকটি মারা যায়। কিন্তু এখনও তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায়। কে তুমি? আবিরের দেওয়া ঘটনাটি ছোট, তবে ঘটনাটি পড়ে অনেকটা ভালো লেগেছে। ভূতের গল্প শুনতে হলে নিজেকে সেই স্থানে ধারণ করুন, তাহলে ভৌতিক ঘটনা আরও ভালো লাগবে শুনতে। আপনারা যারা আমাদের কাছে এমন ভৌতিক ঘটনা লিখে পাঠিয়ে দিতে চান, তাহলে আপনার জিমেলে গিয়ে এখনই টাইপ করে ফেলুন bodrualomBhutStory@gmail.com এবং ঘটনা আমাদের সাথে শেয়ার করার সময় আপনি আপনার নাম এবং ঠিকানা লিখতে ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ভূত স্টোরির সঙ্গে থাকুন। আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।